আলামিন ক্লাসে, আমি ক্লাসে। ক্লাসে শুরু হয়েছি, ক্লাসে। আচ্ছা, অনেক অনেক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা মাদক দ্রব্য আগে পড়ে নিব, দেখি কমে গেছে, মানে একটু জয়েন্ট সবাই হয়ে নিক। তার আগে দু চারটে প্রশ্ন ধরি। তো আপনারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা লিখবেন। আমি এর মাঝে একটু পার্টিসিপেন্ট একটু বেড়ে যাক, তারপর পড়াবো। আপনারা ধারা লেখেন তো। মাদকের লাইসেন্সের শর্ত যদি ভঙ্গ করে, তাহলে কর্তৃপক্ষ তার লাইসেন্স বাতিল করতে পারে। কারণ দর্শিয়ে লাইসেন্স বাতিল করতে পারে, কর্তৃপক্ষ লাইসেন্স বাতিল করতে পারে। অর্থাৎ মহাপরিচালক বা মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অফিসার মাদকের লাইসেন্স বাতিল করতে পারে। পিছনের লাইনটা অফ করে দিন, পিছনের লাইনটা, তাই না? পুত্র সন্তানের বাবা হলাম, 2 দিন ক্লাস করতে পারি নাই। আল্লাহ আপনার এই সন্তানকে নেক হায়াত দান করুক এবং দিনদার বানান, আখিরাতে এবং দুনিয়াতে ভালো রাখুক। এই তো পারছেন, 16 ধারা, আলহামদুলিল্লাহ। মাদক মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার মাদকের দোকান খোলা অবস্থায় পরিদর্শন করতে পারেন। মহাপরিচালক বা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অফিসার মাদকের দোকান খোলা অবস্থায় পরিদর্শন করতে পারেন। লেখেন দেখি। আমি জানলাগুলো লাগিয়ে শব্দটা।
20 ধারা, আলহামদুলিল্লাহ পারছেন। তাহলে দেহের ভিতর মাদক আছে, দেহের ভিতরে, সেক্ষেত্রে এটা পরীক্ষা করার জন্য এক্স রে, আলট্রাসোনোগ্রাফি সহ যে কোনো পরীক্ষা করা যাবে। লেখেন দেখি। এক্স রে সহ যে কোনো পরীক্ষা করা যাবে। চব্বিশের 1, আচ্ছা আলহামদুলিল্লাহ 24 দিলেও হবে, ঠিক আছে 24। তাহলে আমরা পড়া শুরু করি। তার মানে আপনাদের কাজে এসেছে আলহামদুলিল্লাহ। আপনারা ভেঙে পড়েন না। দেখেন আমি যতই বলি যে আপনারা পারেন না, কিন্তু একসময় এরকম একটু একটু হতে হতেই দেখবেন যে আপনি পরিপূর্ণ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমার কথায় আপনারা ভয় পাওয়ার দরকার নেই, আমি তো বলবোই যে হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। আমি আজকে চশমা পরার কারণ হলো আমি চোখে ঝাপ দেখতেছি, আর এই দূরে এবং কাছে কম দেখি, যার কারণে চশমা পরছি। চশমা পরে একটু অক্ষরগুলো বড় দেখতেছি। আল্লাহ একটু ভালো করে দেখ চোখটা। তাহলে মাদকদ্রব্য আইন অনুসারে বাজেয়াপ্তযোগ্য মাদক হলো অবৈধ মাদক, অর্থ, সরঞ্জামাদি, যানবাহন, এইগুলি বাজেয়াপ্ত করার জন্য আটক করা যাবে, জব্দ করা যাবে 26-এর 1। অবৈধ মাদকের সঙ্গে বৈধ মাদকটাও জব্দ করা যাবে, আটক করা যাবে 26-এর 2। আর সরকারি যানবাহনে যদি মাদক পাওয়া যায় তাহলে এই সরকারি যানবাহনটাও জব্দ করা যাবে, তবে গাড়িটা মামলা রুজুকারী কর্মকর্তা এটা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট বুঝে দিতে পারবে। এটা হলো এই 26-এর 3। 26-এর 3 যে মাদকগুলি জব্দ করা হলো, আটক করা হলো, এইগুলি বিচার চলাকালে এখতিয়ার সম্পন্ন আদালত যদি মনে করেন যে এরা বাজেয়াপ্ত করা উচিত, তাহলে বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারে। 27-এর 1 যে মাদক আটক করা হয়েছে কিন্তু মাদকের সাথে অভিযুক্তকে পাওয়া যায়নি, অপরাধীকে পাওয়া যায়নি, সেক্ষেত্রে এই মাদকটা মহাপরিচালক লিখিত আদেশ দ্বারা বাজেয়াপ্ত করবেন। এটা হলো 27-এর 2। যে মাদক দ্রব্যগুলি বাজেয়াপ্তর আদেশ হয়ে গেল, এই মাদক দ্রব্য বাজেয়াপ্তের আদেশ হলো এই মাদক দ্রব্য যদি মাদকের অফিসাররা ধরে থাকে, আটক করে থাকে, তাহলে এটা মহাপরিচালকের আদেশে নিষ্পত্তি হবে, ধ্বংস হবে, বিলিবন্দেজ হবে। 28-এর 1 যে মাদক বাজেয়াপ্তর আদেশ হয়েছে সেটা মাদক দ্রব্য ছাড়া অন্য সংস্থা যদি আটক করে থাকে, সেক্ষেত্রে এই আটককৃত মাদক দ্রব্য এটা ওই সংশ্লিষ্ট ইউনিট ক্ষমতাপ্রাপ্ত এখতিয়ার সম্পন্ন আদালতের অনুমতি নিয়ে মাদক দ্রব্যের মহাপরিচালক বা তার উপস্থিতিতে এইগুলি নিষ্পত্তি করতে পারবে। 28-এর 2 তাহলে মাদক দ্রব্যের লোকেরা ধরলে মহাপরিচালক নিষ্পত্তির আদেশ দিবে, আর যদি অন্য সংস্থা ধরে তাহলে ম্যাজিস্ট্রেটের আদেশে নিষ্পত্তি হবে, তবে এটা মহাপরিচালক বা তার প্রতিনিধি থাকতে হবে। এটা হলো 28-এর 1-2 গেল। মাদকের লোকেরা হলে 28-এর 1 আর অন্য সংস্থা হলে 28-এর 2। একটা বাৎসরিক প্রতিবেদন সরকারের নিকট দাখিল করতে হবে। এটা হলো 28-এর 3। পুলিশ এবং মাদক ছাড়া অন্য সংস্থা যদি মাদক আটক করে, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে,
তাহলে এই গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং আটককৃত মাদক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিতে হবে। এটা 29-1। ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 29-2। 29-2 আরেকটা কথা হলো, এই আটককৃত মাদক যে অফিসার তদন্ত করবে, সেই তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে আটককৃত মাদক সংরক্ষণ করা ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন আদালতের অনুমতি নিয়ে এই আটককৃত মাদক এই তদন্তকারীর নমুনা সংরক্ষণ করে ধ্বংস করতে পারবে। এটা 29-2। যে অফিসার মাদক আটক করবে, ওই আটককারী অফিসার যদি মনে করে এই মাদক সংরক্ষণ করা ঝুঁকিপূর্ণ, বহন করা ঝুঁকিপূর্ণ, তাহলে যেই জায়গাতে আটক করেছে ওখানে নমুনা সংরক্ষণ করে ওই বাকি মাদক তিনি ধ্বংস করতে পারবেন, নিষ্পত্তি করে দিতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন। এটা হলো 29-2। 29-3 এটা। আর মাদক মহাপরিচালকের তদন্তের ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুরূপ ক্ষমতা থাকবে। এটা 30-1। এটা লিখিত আদেশ দ্বারা, বিজ্ঞপ্তি দ্বারা মহাপরিচালকের অধস্তন অফিসারকেও এই ক্ষমতা দেওয়া যাবে। 30-2। মাদক মামলা তদন্তের সময়সীমা 31। হাতে নাতে ধৃত হলে সময় পাবে 30 কার্য দিবস 31-1 ক। হাতে নাতে ধৃত না হলে সময় পাবে 60 কার্য দিবস 31-1 খ। হাতে নাতে ধৃত আছে, পলাতক আছে, এই মামলায় সময় পাবে 60 কার্য দিবস 31-1 গ। এই সময় তদন্ত সম্পন্ন করতে না পারলে আবেদন করলে অতিরিক্ত সময় পাবে 15 কার্য দিবস 31-2। অতিরিক্ত সময়ে যদি তদন্ত করতে না পারে তাহলে আর সময় পাবে না, 24 ঘন্টার মধ্যে জানাতে হবে 31-3। আদালত নতুন একজন তদন্তকারী নিয়োগ করবেন 31-4। নতুন তদন্তকারী হাতে নাতে ধৃত মামলার ক্ষেত্রে সময় পাবে 15 কার্য দিবস 31-4 ক। হাতে নাতে সারা মামলার ক্ষেত্রে সময় পাবে 30 কার্য দিবস 31-4 খ। এই নতুন তদন্তকারী তার সময়ের মধ্যে তদন্ত করতে না পারলে অতিরিক্ত সময় পাবে না, সময় শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালকে জানাতে হবে 31-5। উভয় তদন্তকারী নির্ধারিত সময়ে তদন্ত করতে না পারার দায়ে বিভাগীয় দণ্ডে দণ্ডিত হবেন 31-6। তদন্তভার হস্তান্তর করা যায় 32। মাদক মামলা তদন্তকালে কোনো ব্যক্তি, মহাপরিচালক বা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন কোনো ব্যক্তি মাদক ব্যবসা করে অর্থ সম্পদ উপার্জন করেছেন বা করতেছেন, তাহলে ওই তদন্তকারী উক্ত ব্যক্তির ব্যাংক হিসাব এবং আয়কর হিসাব মানি লন্ডারিং আইন অনুসারে যাচাই করতে পারবেন। এটা 33-1। এই তদন্তকারী ব্যাংক হিসাব যাচাইয়ের ক্ষেত্রে মানি লন্ডারিং আইন 2-এর তালিবর্ষ অনুসারে মাদকের তদন্তকারী যেন মানি লন্ডারিং এর তদন্তকারী বলে গণ্য হবে। এটা 33-2। এই ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার জন্য তদন্তকারী এখতিয়ার সম্পন্ন আদালতে আবেদন করবেন 33-3। আদালত আবেদন পাওয়ার পর এরা যাচাই বাছাই করে অনুমতি দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার জন্য অনুমতি দিবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিবেন এবং এই অনুমতির কপি ব্যাংকে এবং কর অফিসে প্রেরণ করবেন। এটা 33-4। অনুমতি পাওয়ার পর তদন্তকারী ব্যাংক হিসাব যাচাই করে আদালতে প্রতিবেদন দাখিল করবেন 33-5। মাদক ব্যবসা করে কোনো ব্যক্তি অর্থ সম্পদ করেছেন এরকম যদি তদন্তকারী মনে করে, তাহলে ওই অর্থ সম্পদ যাতে হস্তান্তর করতে না পারে এই জন্য তদন্তকারী আদালতে আবেদন করতে পারবেন
এটা 34-1। আদালতে আবেদন পাওয়ার পর যদি মনে করে আবেদন সঠিক, তাহলে ওই অপরাধীর অর্থ সম্পদ, ঘর বাড়ি, বাসস্থান যা কিছু আছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ও এগুলি আর হস্তান্তর করতে বা বিক্রয় করতে পারবে না। এটা হলো 34-2। মাদকের মামলার বিচার চলাকালে অভিযোগকারী যদি মনে করে এই ব্যক্তির মামলার বিচারে প্রমাণ হবে তিনি মাদক ব্যবসা করে অর্থ সম্পদ করেছেন, তাহলে ওই অভিযোগকারীও আদালতে তার সম্পদ হস্তান্তর নিষেধ করার জন্য আবেদন করতে পারবে এবং তার আবেদনের প্রেক্ষিতেও আদালত সম্পত্তি হস্তান্তর নিষেধ করতে পারে। এটা 34-3। যদি মামলা তদন্তে বিচারে প্রমাণ হয় যে মাদক ব্যবসার মাধ্যমে অর্থ সম্পদ উপার্জন করেছেন, তাহলে সরকার ওই ব্যক্তির অর্থ সম্পদ বাজেয়াপ্ত করতে পারবেন। এটা ডাইরেক্ট আমরা 34 দিব, 34-1, 2, 3 না করে তখন আমরা দিব 34 দিব। প্রিয় ভাইরা, মাদকের এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। এখন আমরা 35-36 এই দুটা ধারা পড়ব ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। তাহলে 35-এ বলছে গোপন নিয়ন্ত্রণ বিলি। গোপন নিয়ন্ত্রণ বিলি এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই গোপন নিয়ন্ত্রণ বিলিটা বলার সংজ্ঞা দেওয়া আছে 2-এর, এটা হলো 35-এ মনে হয়, 2-এর 15 বা 35-এ গোপন নিয়ন্ত্রণ বিলি। আমি একটু দেখে নিই তাহলে, দাঁড়ান। গোপন নিয়ন্ত্রণ বিলি 2-এর নিয়ন্ত্রণ বিলি, হ্যাঁ 2-এর 15-তে দেওয়া আছে। এটা কন্ট্রোল ডেলিভারি বলা হয়েছে, কন্ট্রোল ডেলিভারি। এখন এই গোপন নিয়ন্ত্রণ বিলিটা কি? গোপন নিয়ন্ত্রণ বিলি হলো যে এই কোনো পুলিশ অফিসার মাদক ব্যবসায়ীদের ধরার জন্য ওরা নিজেরা কিছু টাকা নিয়ে বা কিছু মাদক নিয়ে ওত পেতে থাকে, তখন মাদক ব্যবসায়ীরা যখন এটা কিনতে বা বিক্রি করতে আসে তখন এরা ওদেরকে ধরে ফেলে। তো এই যে গোপনে যে তাদের ধরতে গেল, এখন এই পার্টিটাকে র্যাবের সদস্যরা এসে আবার ধরে ফেলল, কি সহ? মাদক সহ ধরল। এখন র্যাবের লোকেরা বলছে যে পুলিশের লোক মাদক ব্যবসার জন্য এসেছে, আর পুলিশ বলছে না, আমরা মাদক সেবীদের এই ভান করে, এই ছদ্মবেশ ধারণ করে তাদের ধরতে এসেছি। এটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এটা কাজে যায়, তাহলে এই কাজটাই গোপন নিয়ন্ত্রণ বিলি হিসাবে তারা এই অপরাধের দায় থেকে রেহাই পাবে। প্রিয় ভাইরা, আপনারা হয়তোবা এটা অবগত আছেন যে পুলিশের যারা মাদক টিমে কাজ করে তারা কিন্তু গোপনে ওই মাদক ব্যবসায়ীদের ধরার জন্য একটা ভান করে, কিছু মাদক নিয়ে যায় অথবা কিছু টাকা নিয়ে যায়, কিনতে যায়, এটার ওসিলা করতে গিয়ে ওরা ধরবে আর কি, এই জন্য গেছে। কিন্তু পুলিশের আর এক টিম, ধরেন সেটা র্যাব এসে এই টিমকে আবার কি করলো যে ওরা এই টিমকে ধরে ফেললো, মাদক ব্যবসায়ীদের ধরতে পারে না কিন্তু এই টিমকে ধরে ফেললো, পুলিশের টিমকে ধরলো, দেখা গেল তাদের কাছে কিছু মাদক পাওয়া গেল, টাকা পাওয়া গেল। এক্ষেত্রে এখন র্যাব বলবে যে আমরা পুলিশকে মাদক সহ ধরছি, আর এরা বলবে কি যে না, আমরা তো স্যারের আদেশে, ডিসি স্যার বা এসপি স্যারের আদেশে আমরা এখানে তাদের ধরার জন্য এসেছি, আমাদের কাছে যে মাদক ছিল এটা আমরা মূলত তাদের ধরার জন্য আমরা এগুলি নিয়ে এসেছি। তাহলে এইরকম কার্যকলাপটাই হলো গোপন নিয়ন্ত্রণ বিলি বা কন্ট্রোল ডেলিভারি। এই গোপন নিয়ন্ত্রণ বিলিটার এই কাজে নিয়োজিত যারা, তারা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মোতাবেক করে থাকে তাহলে ওরা এই অপরাধের দায় থেকে রেহাই পাবে। এটা হলো 35-এর 5-এ আছে, এটা দেখেন। কন্ট্রোল ডেলিভারি নিয়ন্ত্রণ, গোপন নিয়ন্ত্রণ বিলিতে নিয়োজিত
কর্মচারী কর্মকর্তারা অপরাধের দায় থেকে রেহাই পাবে। এইটুকুই নেন, ওরা অনেক প্যাস মারা কথা। এই 35টা আমরা এইটুকু নিলাম। প্রিয় ভাইরা, 35টা বুঝলেন কিনা? যে মাদক ব্যবসায়ীদের ধরার জন্য, মাদক কারবারিদের ধরার জন্য পুলিশ কিছু ভান করে, কিছু ছদ্মবেশ ধারণ করে। এই কাজ করতে গিয়ে যদি তারা আক্রান্ত হয় অন্য পুলিশ সদস্যের দ্বারা, আক্রান্ত আটক হন, তাহলে এই অপরাধের দায় থেকে তারা রেহাই পাবে। আর এই ধরনের কাজটাই হলো গোপন নিয়ন্ত্রণ বিলি। এখন বুঝলেন কিনা? পুলিশ মাদক সেবীদের ধরার জন্য, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করার জন্য, আটক করার জন্য তারা নিজেরা পরিচয় দিল যে আমরা মাদক কিনব, আর ব্যবসা যারা করে তাদেরকে ধরার জন্য এরা কিনতে গেল, মাদক কিনতে গেলে দেখা গেল যে এই পুলিশদেরকে র্যাবের সদস্যরা এসে ধরে ফেলছে। তাহলে এরা তো এখন মাদক, এদের কাছে, পুলিশের কাছে মাদক পাওয়া গেল, তাহলে এরা কি অপরাধী? হ্যাঁ, অপরাধী। তাহলে এক্ষেত্রে এরা যদি এসপি স্যারের অনুমতি নিয়ে, যদি ওসি স্যারের অনুমতি নিয়ে যদি ওখানে এই মাদক ব্যবসায়ীদের ধরতে যায়, তাহলে তারা এই অপরাধের দায় থেকে রেহাই পাবে। এ ধরনের কাজ করাটাই হলো গোপন নিয়ন্ত্রণ বিলি। এখন বুঝলেন কিনা? দেখেন, ধরেন আমরা এসপি স্যার আমাদের, পুলিশ সুপার আমাদের বলল যে তোমরা 5 জন মিলে এই মাদক কারবারিদের ধরার জন্য তোমরা 2 জন লুঙ্গি পরে, এটা ছিঁড়া শার্ট গায়ে দিয়ে কিছু টাকা আর কিছু নিয়ে অমুক জায়গায় থাকবে। আর অমুক মাদক ব্যবসায়ী তাদের ফোন নাম্বার দিয়ে দিছে যে ভাই আমরা টাকা নিয়ে অমুক জায়গায় আসি, আর 3 জন বা 5 জন, আরো 5 জন তোমরা একটু দূরে থাকবে। যখন এরা এখানে আসবে তখন ধরবে। এই ওসিলাই তারা গেছে। কিন্তু ইতিমধ্যে কি হয়েছে, অন্য পার্টি আসে এদেরকে ধরে ফেলতে পারে। যদি ধরে ফেলে তাহলে তো তাদের কাছে মাদক সহ টাকা সহ ধরা পড়লো। তাহলে এই কাজ যে করলো, এটা তো তারা আইনের স্বার্থে করেছে, এই ডিউটির স্বার্থে করেছে এবং পুলিশ সুপারের আদেশে করেছে। এই জন্য এরা এই অপরাধটার দায় থেকে তারা রেহাই পাবে। গোপন নিয়ন্ত্রণ বিলিতে যারা কাজ করবে তারা এই অপরাধের দায় থেকে কি পাবে? রেহাই পাবে। তবে এটাতে আরো জটিল কিছু কথা আছে, কথাগুলো বোঝা যায় না। আমরা যতটুকু বুঝেছি এইটুকুই দিলাম। এখন কি বোঝা গেল কিনা? যারা লিখছিলেন যে বুঝিনি, হ্যাঁ, সরকারের তো গোপন নিয়ন্ত্রণ বিলি তো ওই যে মাদকের লোকেরাও থাকে। আমি তো খালি পুলিশটুকু বললাম। মাদকের লোকেরা থাকে, যে মাদক কে নিয়ে আসতেছে, যে মাদকের গাড়ি করে নিয়ে আসে সেখানে চিহ্ন থাকে, এইগুলির কথাও আছে। এবং মাদক যখন ইন্ডিয়া থেকে নিয়ে আসবে, বার্মা থেকে নিয়ে আসবে বৈধভাবে, সেগুলি আনা যাবে। আবার ওরা গাড়ি নিয়ে ঢুকতে পারবে, আমার গাড়ি নিয়ে যাওয়া যাবে, এগুলি আছে। কিন্তু ওইগুলি আমরা নিচ্ছি না, আমরা শুধু এই যে আমাদের কাজটুকু আমরা নিলাম। এখন বুঝলেন কিনা? দেখেন দেখি, যে গোপনে যদি মাদকের এই ধরনের কাজে পুলিশ জড়িয়ে পড়ে, তাহলে পুলিশ তো এটা সরকারের স্বার্থে করতেছে, বিধায় পুলিশ এই অপরাধের দায় থেকে রেহাই পাবে। এটা গেল হলো 35 ধারা। তাহলে আমরা এখন যাব 36-এ। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। তাহলে আমরা যাচ্ছি 36-এ। 36-এ বলছে যে মাদক যে 9 ধারা আর 10 ধারা, অ্যালকোহল আর মাদকের ব্যাপারে বিধিবিধান 9 আর অ্যালকোহলের ব্যাপারে বিধিবিধান 10। এই 9 ধারা এবং 10 ধারার যে নিয়মটা কি? লাইসেন্স, পারমিট, পাস, এইগুলি ব্যতীত মাদক দ্রব্য আনা নেওয়া যাবে না, বহন করা যাবে না, সংরক্ষণ করা যাবে না, সেবন করা যাবে না, প্রয়োগ করা যাবে না। এগুলি বলছিলাম, 9-এও বলছিলাম, 10-এও বলছিলাম। এখন কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট, পাস ব্যতীতই যদি কোনো মাদক ব্যবসা করে, মাদক সেবন করে,
মাদক আমদানি করে, মাদক রপ্তানি করে, মাদক গচ্ছিত করে, মাদক চাষাবাদ করে, তাহলে এই ব্যক্তির অপরাধ হবে 9 ধারা বা 10 ধারা হবে লঙ্ঘন, আর দণ্ড হবে 36-এ। কত? 36-এর 1, 36-এর 1-এর 36-এর এই 1-এর আবার ক খ গ, 36-এর 1-এর আবার এই 2 আছে, এটাতে হবে। আর না হলে হবে হলো এইগুলিতে দণ্ড হবে। তাহলে ওইগুলি আমরা এখন নিব না, হলো অনেক ধারা, এগুলো ঘোরার মনে থাকে না। দেখেন কি অবস্থা এগুলো দেওয়া আছে। 36-এর 1-এর 1, 36-এর 1-এর 2, 36-এর 1-এর 3, এভাবে 36-এর আছে হলো 26 পর্যন্ত, 36-এর 34 পর্যন্ত আছে, 36-এর 34 পর্যন্ত আছে। তো এই কথাগুলি আমি আপনাদের একটু সহজে দিব, যে আমাদের যে প্রয়োজন যে ধারাগুলি সেটা একটু দিব পরে। আমাদের প্রয়োজন কতটুক? আমাদের প্রয়োজন হলো এই ইয়াবা, হেরোইন, গাঁজা, ইয়াবা, হেরোইন আর গাঁজা। আর মদ বিয়ার এইগুলি তেমন একটা আমাদের আসে না, তারপরে আসলে ওগুলিও দিব। তাহলে মাদক দ্রব্যটা যদি হেরোইন হয়, মাদক দ্রব্যটা যদি এই ইয়াবা হয়, মাদক দ্রব্যটা যদি গাঁজা হয়, তাহলে যে নিয়ম কানুন এটা 7, 8, 9, 10 এইগুলি আমরা পরে আপনাদের দিব নি। আপাতত একটু মোটামুটি লাইনে উঠি। আমরা মোটামুটি গড়ে একটা বলে দিচ্ছি যে মাদক দ্রব্য ওটা যেটাই হোক, যদি লাইসেন্স পারমিট পাস ছাড়া কারো কাছে পাওয়া যায়, তাহলে সে ব্যক্তি 36-এর 1-এ দণ্ডিত হবে। 36-এর 1-এ দণ্ডিত হবে। এখন তাহলে 36-এ ফেন্সিডিল আছে, ফেন্সিডিল আছে, এটাও দিবনি পরে। 7, 8, 9, 10, 11, 12 এই কটা ধারার মধ্যে আছে, এগুলি আমি আপনাদের দিবনি, চিন্তা করার দরকার নাই। তাহলে যদি মাদক দ্রব্য অবৈধ মাদক ব্যবসা করে, অবৈধ মাদক গচ্ছিত রাখে, তাহলে তার দণ্ড হবে 36-এর 1, এইটুকি নেন। তাহলে গোপন নিয়ন্ত্রণ বিলিতে নিয়োজিত অফিসার রেহাই পাবে, অপরাধ হবে না 35 বা 35-এর 5। মাদক দ্রব্য অপরাধ করলে দণ্ডিত হবে 36-এর 1। গোপন নিয়ন্ত্রণ বিলিতে নিয়োজিত অফিসার রেহাই পাবে 35। আর মাদক অপরাধ করলে দণ্ডিত হবে 36-এর 1। দেখেন এই দুটা বুঝলেন কিনা? 35 আর 36 বোঝা গেল কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ পড়াই তো, এটা মাগরিবের পরে। আজকে পড়াচ্ছি না, 21শে ফেব্রুয়ারি তো, আজকে পড়াচ্ছি না। শুক্রবার বন্ধ, আর বাকি দিনগুলিতে পড়াই মাগরিবের পরে, আর সকালে ফজরের নামাজের পরে। গ্যালারিতে 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 আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই দুটা কি আপনাদের ক্লিয়ার হলো কিনা? যে গোপন নিয়ন্ত্রণ বিলিতে নিয়োজিত ব্যক্তি রেহাই পাবে 35-এর 5, আর যে কোনো মাদক অপরাধ করলে দণ্ডিত হবে 36-এর 1। আমি আপনাদের আরেকটু সহজ করি, আমি 36-এর ভিতরে যে কথাগুলি আছে সেগুলি পরে আপনাদের দিব, এখন দিলে ঢুকবে না। আপাতত একটা লাইনে উঠুক। এই দুটা ধারা বুঝলেন কিনা? মাদক অপরাধ করলে দণ্ডিত হবে 36-এর 1। গোপন নিয়ন্ত্রণ বিলিতে নিয়োজিত ব্যক্তি রেহাই পাবে 35-এর 5। মাদক আইনের সকল অপরাধের দণ্ড 36। হ্যাঁ, যে গড়ে আমরা একটা নিচ্ছি, এই যে আশরাফুল ইসলাম ভাই বলল যেভাবে আমরা একটা গড়ে নিচ্ছি 36 বা 36-এর 1 নিচ্ছি।
তাহলে এখন যাব আমরা 36-এর 1 গেল, মানে গড়ে মাদকের সাজা 36-এর 1। আলহামদুলিল্লাহ। তাহলে কিরকম? কারো কাছে মাদক পাওয়া গেল, তাহলে 36-এর 1। মাদক সেবন করলো 36-এর 1। মাদক বহন করলো 36-এর 1। মাদক চাষাবাদ করলো 36-এর 1। মাদক আমদানি করলো 36-এর 1। এখন বুঝান পেরেছি মনে হয়। তাহলে এইভাবে যেভাবেই তার কাছে মাদক থাক, তাহলে তার সাজা হবে 36-এর 1। কোন ব্যক্তি মাদকদ্রব্য আইনে একবার অপরাধ করে দণ্ডিত হওয়ার পর, মানে দণ্ডিত হয়ে দণ্ড ভোগের পর, কোন ব্যক্তি মাদকদ্রব্য আইনে একবার অপরাধ করে দণ্ডিত হয়ে দণ্ড ভোগের পর, দণ্ডিত খালি হলেই হবে না, ওই দণ্ড ভোগের পর যদি দ্বিতীয়বার আবার মাদক অপরাধ করে, তাহলে সে ব্যক্তি যে অপরাধটা করলো ওই অপরাধের জন্য আইনে যে সাজার বিধান আছে, এই আপনারা আরেকটা জিনিস জেনে রাখেন, অপরাধের সাজা কিন্তু ধরেন যে খুন করেছে, তাহলে খুন করলে তার দণ্ড কি? ধরে নিলাম সে 20 বছর জেল, কথার কথায় বোঝানোর জন্য বলছি, মৃত্যুদণ্ড হতে পারে, আমি ওইভাবে না বোঝানোর জন্য আমি বলি যে খুন করেছে তার জেল হবে সর্বোচ্চ 20 বছর, আর সর্বনিম্ন কত? 9 বছর বা 10 বছর, এর কম দিতে পারবে না, আর সর্বোচ্চ 20, এর বেশি দিতে পারবে না। তাহলে এটা কি আমার সঙ্গে একমত হলেন যে কোনো অপরাধ করলে ওই অপরাধের সাজার একটা লিমিট থাকে, সর্বনিম্ন সর্বোচ্চ এরকম। আদালত ওই নিম্নের নিচে নামতে পারবে না, আর সর্বোচ্চ উপরে যাইতে পারবে না। তাহলে এরকম থাকে। তাহলে মাদক যে অপরাধটা করলো, প্রথমবার অপরাধ করে দণ্ডিত হয়ে দণ্ডভোগের পর দ্বিতীয়বার আবার অপরাধ করেছে, তাহলে ওই দ্বিতীয়বার যে অপরাধটা করলো না, এই অপরাধের জন্য তার সর্বোচ্চ দণ্ড আছে, এই সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে। এটাকে আমরা বর্ধিত দণ্ডও বলতে পারি। তাহলে কোন ব্যক্তি মাদকদ্রব্য আইনে অপরাধ করে, প্রথমবার অপরাধ করে অপরাধের দণ্ড ভোগ করার পর আবার যদি অপরাধ করে, দ্বিতীয়বার আর কি অপরাধ করে, তাহলে সে ব্যক্তি ওই অপরাধের জন্য সর্বোচ্চ যে দণ্ড রয়েছে, ওই সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে, বা বর্ধিত, এটাকে বর্ধিত বলে, বর্ধিত দণ্ডে দণ্ডিত হবে। প্রিয় ভাইরা, এটা হলো 36-এর 2। যাবতীয় মাদক অপরাধের দণ্ড 36-এর 1। প্রথমবার অপরাধ করে দণ্ডভোগের পর দ্বিতীয়বার যদি অপরাধ করে, তাহলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে 36-এর 2। প্রিয় ভাইরা, দেখেন তো, গোপন নিয়ন্ত্রণ বিলি অপরাধ নয় 35-এর 5। যাবতীয় মাদক অপরাধের দণ্ড 36-এর 1। দ্বিতীয়বার করলে দ্বিগুণ দণ্ড 36-এর 2। একটু হলো কিনা দেখেন। নাজি, একটু পানি দাও তাম্মু। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে আমরা 36-এর 3-এ যাব। দেখেন, 3-এ বলছে কোন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দ্বিতীয়বার অপরাধ করার পর, দ্বিতীয়বার অপরাধ করে দণ্ড ভোগের পর যদি তৃতীয়বার অপরাধ করে, তাহলে সে ব্যক্তি যে তৃতীয়বার যদি অপরাধ করে, তাহলে সর্বোচ্চ এটাও দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে, দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে, কিন্তু যেটা 20 বছরের কম হবে না। কি হবে না? 20 বছরের কম হবে না। তাহলে কোন ব্যক্তি যদি দ্বিতীয়বার অপরাধ করে দণ্ডভোগের পর তৃতীয়বার অপরাধ করে, 36টা বোঝেন নাই? 36 হলো মাদক অপরাধের দণ্ড। এটাও তো 36ই পড়তেছি। 36-এর 1-এ গেল
কোনো ব্যক্তি যদি মাদক ব্যবসা করে, মাদক আমদানি করে, রপ্তানি করে অবৈধভাবে, তাহলে তার সাজা হবে 36(1)-এ। এখন বুঝছেন কিনা? আর দ্বিতীয়বার অপরাধ করলে দণ্ড হবে 36(2)-এ। আর তৃতীয়বার অপরাধ করলে দণ্ড হবে 36(3)-এ। আর প্রথমবার অপরাধ করলে হবে 36(1)-এ। কোন ব্যক্তি প্রথমবার মাদকের অপরাধ করেছে, তাহলে তার সাজা হবে কত? 36(1)-এ। একবার করে দণ্ড ভোগার পর দ্বিতীয়বার আবার করছে, তাহলে সাজা হবে 36(2)-এ। যদি সে তৃতীয়বার অপরাধ করে, তাহলে তার সাজা হবে 36(3)-এ। কিন্তু এখানে কথা আছে, দ্বিতীয়বার বা গাছের সংখ্যা এলা পরে বুঝাবো, আগে আপাতত এমনি শুধু ধারাটা নেন। এখানে কথা আছে, প্রথমবার অপরাধ করলে যে 36(1)-এর 2-এর ক, 2-এর খ, 3-এর ক, 3-এর খ, গ, 4-এর 8-এর 9-এর 10-এর এভাবে আছে, তো এইগুলি তো মামলা হবে। এটাকে আমরা সহজে বোঝার জন্য 36(1) দিলাম আপাতত। কিন্তু এ যদি দ্বিতীয়বার অপরাধ করে, তাহলে কি 36(2)-এ মামলা হবে? না না, মামলা কিন্তু হবে ওই 36(1)-এর যে ক্লোজগুলি আছে ওগুলাতেই মামলা হবে। কিন্তু এই মামলার নিচে লেখা থাকবে, নোট থাকবে যে এই ব্যক্তি আগে একবার মাদক অপরাধ করে দণ্ডিত হয়েছিল, এটা নোট থাকবে। মামলা অপরাধের ধারাই মামলা হবে, কিন্তু ওই নোট থাকবে, নিচে নোট লেখা থাকবে। এই নোটের কারণে আদালত ওই ধারাতে অপরাধের বিচার করবে, কিন্তু সাজা দেওয়ার সময় এই বর্ধিত সাজা দিবে, 36(2) অনুসারে বর্ধিত সাজা দিবে। এখন কি বোঝা গেল কিনা? সাজা কতদিন ছাড়, সাজা কতদিন আমাদের দরকার নাই, সাজা পরে হবে না, আপাতত সহজ করে নেন। তাহলে প্রথমবার যদি মাদকের অপরাধ করে, 36-এ তো 34টা ক্লোজ আছে, তা আমরা ওটাকে সহজ করে নিলাম। প্রথমবার যে মাদকের অপরাধ করুক, আমরা 36(1) ধরে নিলাম মনে মনে। যদি এই ব্যক্তি দ্বিতীয়বার হয়, তাহলে তার সাজা হবে 36(2)-এ। তৃতীয়বার যদি অপরাধ করে, তার সাজা হবে 36(3)-এ। মানে কি সাজা হবে পরে দিচ্ছে, এইটুকু বোঝা গেল কিনা দেখেন। সারণী দেওয়া আছে, এই সারণীর শখগুলি আমরা পরে নেব নি, আপাতত সহজ করেন, এত কঠিন করেন না রে। লাইসেন্স ছাড়া অপরাধ করলে, হ্যাঁ আপনারা এখন একটু বুঝলেন কিনা? গোপন নিয়ন্ত্রণ বিলি অপরাধ নয়, 35(5)। প্রথমবার মাদক অপরাধ করলে দণ্ডিত হবে 36(1)। দ্বিতীয়বার অপরাধ করলে দণ্ডিত হবে 36(2)। তৃতীয়বার অপরাধ করলে দণ্ডিত হবে 36(3). এইটুক বোঝা গেল কিনা দেখেন। আবার লিখছে সাজা কতদিন। মালিক বোঝো না সাজা কতদিন, এটা আনতেছো কেন? আগেই সাজা কতদিন এলা কি আমাদের থেকে চাবে? চাইলেও পরে নেব নি, এতগুলো একবারে নেও না, আগে কি সাজা পরে, আগে এইটুক বোঝা গেল কিনা। যতটুক বুঝাচ্ছি এইটুকের মধ্যে থাকেন, এইটুক কি বোঝা যায় কিনা যে গোপন নিয়ন্ত্রণ বিলি ওটা অপরাধ হবে না? কেন হবে না, কি হবে না, এত ব্যাখ্যার দরকার নাই, পরে। এটা হলো 35(5). আর প্রথমবার যদি করে, তাহলে দণ্ডিত হবে 36(1). ওই ব্যক্তি দণ্ড ভোগ করছে, প্রথমবার অপরাধ করে না, দণ্ড ভোগ করে আবার করছে বেটা, তাহলে এই ব্যথার দণ্ডিত হবে, এটাকে বর্ধিত দণ্ড বলে, বর্ধিত দণ্ডে দণ্ডিত হবে, এটা 36(2). আবার দ্বিতীয়বার দণ্ড ভোগ করে আবার করছে, তাহলে এই ব্যক্তি অপরাধী হবে 36(3). এটাও বর্ধিত দণ্ড কিন্তু। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন যাচ্ছি 36(4)-এ। 36(4)-এ। 36(4)-এ বলছে যে 36(4) দেখেন, 36(4) কোন ব্যক্তি মাদক ব্যবসার কারণে অপরাধী না, মাদক ব্যবসার কারণে অপরাধী না, মাদক সেবনের কারণে অপরাধী। মাদক সেবন ছাড়া অন্য কোনো অপরাধ তার নেই, ও খালি সেবন করে, মাদক খায় ধরেন। তাহলে এই ব্যক্তি
প্রমাণিত হলো সে মাদক সেবী, তাহলে মাদক সেবনটাও কিন্তু অপরাধ, মাদক সেবন করাটাও অপরাধ। তাহলে যে ব্যক্তি মাদক সেবনের অপরাধে অপরাধী হলো, তাহলে আদালত তাকে তার নিজ খরচায় মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের স্বীয় বা পরিবারের ব্যয়ে, মানে ওই মাদক সেবীর বাপ মা বা অভিভাবকের ব্যয়ে, মানে টাকায় অথবা তার নিজের টাকায় নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য নির্দেশ দিতে পারবে। ধরেন এক লোক মাদক সেবন করে, ব্যবসা করে, আমদানি করে, রপ্তানি করে, এগুলা না, শুধু খায়, তাহলে এই খাওয়াটাও কিন্তু অপরাধ। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালত এই ব্যক্তিকে সাজা না দিয়ে, এই ব্যক্তিকে দণ্ড না দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিতে পারবে। সে চিকিৎসার খরচ কে দিবে? ওই মাদক সেবী নিজেই দিবে অথবা তার পরিবার দিবে। তাহলে কোনো ব্যক্তি মাদক ব্যবসা, আমদানি রপ্তানি, চাষাবাদ, এই অভিযোগ না, অভিযোগ হলো সে মাদক সেবন করে। এই অভিযোগের কারণে যদি কেউ অপরাধী হয়, তাহলে আদালত ওই অপরাধীকে নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য নির্দেশ দিতে পারবে। এই চিকিৎসার খরচ সরকার বা আদালত দিবে না, ওই ব্যক্তির নিজ খরচেই চিকিৎসা করতে হবে, এই আদেশ দিতে পারবে। তবে যদি সে চিকিৎসা নিতে না চায়, তাহলে আদালত তাকে কি করতে পারবে? মানে এই দণ্ড দিতে পারবে। তাহলে তুই চিকিৎসা যখন নিবি না, তাহলে জেলখানা যায় থাক। কোথায় থাকবি? তাহলে অনুরোধ 6 মাস কারাদণ্ডে দণ্ডিত দিতে হবে। কতদিন? 6 মাস। কারাদণ্ডের পরিমাণ আমরা পরে নিব। তাহলে সেক্ষেত্রে দণ্ড দিতে পারবে আদালত। তাহলে প্রিয় ভাইরা, গোপন নিয়ন্ত্রণ বিলি অপরাধ নয়। 35(5)। হ্যাঁ, সেবনও যে একজন লিখছেন ডপ টেস্ট 24(4)। ডপ টেস্ট মানে কি? মাদক সেবন করে। তাহলে মাদক অপরাধের দণ্ড 36(1)। দ্বিতীয়বার করলে বর্ধিত দণ্ড 36(2)। তৃতীয়বার করলেও বর্ধিত দণ্ড 36(3). কেউ যদি মাদক সেবন করে এই প্রমাণ পাওয়া যায়, তাহলে আদালত তাকে দণ্ড না দিয়ে চিকিৎসা নেওয়ার জন্য নির্দেশ দিতে পারবে। তবে সে যদি চিকিৎসা নিতে না চায়, চিকিৎসা নিবে না, এরকম যদি বলে, তাহলে আদালত তাকে জেল হাজতে আটক রাখতে পারবে, অর্থাৎ সাজা দিতে পারবে, দণ্ড দিতে পারবে। এটা হলো 36(4). 36(5)-এ বলছে যে কোনো ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে বা নেশা করে বা অ্যালকোহল পান করে যদি গাড়ি চালায়, যানবাহন চালায়, অথবা রাস্তার মধ্যে চিল্লাচিল্লি করে, অথবা মানুষের শান্তি বিনষ্ট করে, তাহলে রাস্তায় পাগলামি করে, তাহলে তার সাজা হবে 36(5). 36 কত? 5। প্রিয় ভাইরা, গোপন নিয়ন্ত্রণ বিলি 35(5). মাদক অপরাধের দণ্ড 36(1). দ্বিতীয়বার অপরাধ করলে দণ্ড 36(2). তৃতীয়বার অপরাধ করলে দণ্ড 36(3). মাদক সেবন করলে বা ডপ টেস্টে প্রমাণ পাওয়া গেলে যে মাদক সেবন করে, তাহলে তাকে আদালত চিকিৎসার জন্য নির্দেশ দিতে পারবে নিজ খরচে। সে যদি চিকিৎসা নিতে না চায়, তাহলে আদালত তাকে দণ্ড দিতে পারবে। 36(4). কোনো ব্যক্তি মাদক সেবন করে, নেশা করে যদি যানবাহন চালায়, গাড়ি ড্রাইভিং করে, অথবা রাস্তাঘাটে চিল্লাচিল্লি করে, মানুষের শান্তি নষ্ট করে, তাহলে সে ব্যক্তি দণ্ডিত হবে 36(5). প্রিয় ভাইরা, 36(5) পর্যন্ত বোঝা গেল কিনা লেখেন। নাজি, ও নাজি,
36-5 পর্যন্ত বোঝা গেল কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন যাচ্ছি 36-6। 36-6। তাহলে 36-6 বলছে যে কোন সরকারি কর্মচারী, কোন সরকারি যানবাহনের চালক, কোন সরকারি যানবাহনের চালক যদি ওই যানবাহনের যে নিয়ন্ত্রণকারী অফিসার তার অনুপস্থিতিতে, অফিসারের অনুপস্থিতিতে গাড়ির মধ্যে করে মাদকদ্রব্য পরিবহন করে, আর এই সময় যদি সে হাতে নাতে ধৃত হন, তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং একই সাথে বিভাগীয় দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে কোন সরকারি কর্মচারী, যে ড্রাইভার, আমাদের যে সরকারি ড্রাইভার, এরা যদি গাড়ির যে নিয়ন্ত্রণকারী তার অনুপস্থিতিতে, গাড়ির যে অফিসার মালিক তার অনুপস্থিতিতে এই গাড়িতে যদি মাদক বহন করে আর এই সময় যদি ধরা পড়ে, তাহলে ওই সরকারি যে ড্রাইভার, ওই ড্রাইভারের সাজা হবে বিআরটিসি গাড়ি। বলতেছেন কেন? বিআরটিসি পুলিশের গাড়ি আছে না? এলা কি পুলিশের গাড়ি আছে, র্যাবের গাড়ি আছে, তারপরে হলো সেনাবাহিনীর গাড়ি আছে, আবার হলো বর্ডার গার্ডের আছে না? এরাও তো আছে, বিআরটি এরাও আছে, ঠিক আছে, এটাও ধরে নিলাম। তো এই যে ড্রাইভাররা, অথবা ধরেন হলো সচিবালয়ের সরকারি ড্রাইভার আছে, তো আরো অনেক সংস্থাতেই সরকারি ড্রাইভার আছে, তাহলে ঢোকেনি? কোনটা ঢোকেনি? ধারা লেখেন যেটা ঢোকেনি, সমান যেটা ঢোকেনি বলেন। আপনি মনে হয় অন্য মনস্ক থাকেন, এটা তো এত সহজ কথা, না ঢোকার তো কিছু নাই। কোনটা ঢোকেনি? এত সহজ কথা যদি না ঢোকে তাহলে তো বিপদ দেখতেছি। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, আবার পিছে যায়। গোপনে নিয়ন্ত্রণ বিলিতে যারা কাজ করে তারা অপরাধী হবে না। গোপন নিয়ন্ত্রণ বিলি তো বুঝাই দিছি, এটা হলো 35-5। সাজা কি হবে এটা আমরা এখন পড়ব না, কি সাজা হবে পড়ব না, কত ধারায় সাজা হবে এটা আমরা পড়ব, কি সাজা দিবে এটা আমরা পরে নিব। আর সব সাজা মুখস্থ করে আপনি রাখতে পারবেন না। আপনি যেটা আমি বলবো যে এটার সাজাটা আমাদের দরকার, আমি ওটা আপনি বলে দিব। এই 36-এ কিছু সাজা আছে, আমি বলবো ওগুলো পরে। আপাতত খালি এইগুলি নেন যে ধারাটা ঢুকতেছে কিনা। যে গোপন নিয়ন্ত্রণ বিলি অপরাধ না, 35-5। মাদক ব্যবসা, আমদানি রপ্তানি যাই করুক দণ্ডিত হবে 36-1। দ্বিতীয়বার অপরাধ করলে দণ্ডিত হবে 36-2। তৃতীয়বার অপরাধ করলে দণ্ডিত হবে 36-3। ডপ টেস্ট করে যদি প্রমাণ হয় যে মাদক সেবন করে, তাহলে নিজ খরচায় সে চিকিৎসা করবে, আর না হয় তাকে আদালত দণ্ড দিতে পারবে। এটা হলো 36-4। কেউ মাদক সেবন করে যদি পাগলামি করে অথবা গাড়ির ড্রাইভিং করে, তাহলে তিনি দণ্ডিত হবেন 36-5। সরকারি কোনো ড্রাইভার ওই গাড়ির যে মালিক, গাড়ির নিয়ন্ত্রণকারী যে অফিসার, তার অনুপস্থিতিতে, অফিসারের অনুপস্থিতিতে গোপন জিনিসটা কি আল্লাহ, এটা তো বুঝালাম যে গোপনে মাদক যারা ব্যবসা করে তাদের ধরার জন্য ওতপ্রাতে থাকে, আর বলে যে এই আমি মাদক কিনতে এসেছি, তুমি 1000 পিস ইয়াবা আমাকে দিবা এবং গোল্ডেন কালারেরটা দিবা। আমরা অমুক ব্রিজের গোড়ায়, ব্রিজের নিচে বসে আছি, এই যে টাকা নিয়ে যে মাদকের ধরবা গেল, মাদকের ব্যবসা করতে গেল, তাহলে এটাও তো অপরাধ। তাহলে এই ধরনের কাজটা হলো গোপন নিয়ন্ত্রণ বিলি। এটা পুলিশ করে,
কি জন্য করে? অভিযান চালায়। এই যে একজন লিখছে অভিযান চালায় গোপনে। তো এইভাবে গোপন অভিযান করে। এই কাজ যারা করতে যায় এটাও তো অপরাধ, কিন্তু এটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে করতেছে, আইনের স্বার্থে করতেছে বিধায় এই অপরাধের দায় থেকে তারা রেহাই পাবে, তারা দণ্ডিত হবে না। এখন কি বুঝলেন কিনা? এই আক্তার জামান, এখন বুঝলেন কিনা দেখেন তো গোপন জিনিসটা কি? গোপন নিয়ন্ত্রণ বিলি বলছি আর আপনি গোপন জিনিস লিখলেন। এখন বুঝছেন? গোপন নিয়ন্ত্রণ বিল তো বুঝালামই, এখন আবার কি না বোঝার আছে? ডিবিতে দেখা যায় এগুলি। গোপন নিয়ন্ত্রণ বিলি মাদক ব্যবসা যারা করে, মাদক যারা অপরাধী, তাদের তো সহজে ধরা যায় না। এই জন্য ওদের ধরার জন্য ওই নিজেকে মাদক ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে তাদের সঙ্গে মিলামেশা করতে হয়, তাদের সঙ্গে মাদক নিয়ে যাওয়া হয়, তাদের সঙ্গে টাকা নিয়ে কিনতে যাওয়া হয়। নিজে কিন্তু পুলিশের লোক, কিন্তু যায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। কি জন্য? মূলত ওই মাদক ব্যবসায়ীটাকে ধরার জন্য। এই যে কাজ এই যে পুলিশ করতেছে, এই কাজটা হলো গোপন নিয়ন্ত্রণ বিলি। এখন কি বুঝলেন কিনা দেখেন তো, যে গোপনে ঢুকেছে স্যার, সাজা কি হবে এটা দরকার নাই, কোন গাড়ি ডিসি মাথায় ঢোকেনি। সমন আহমেদ এখন কি ঢুকলো? সমন লেখেন গোপন নিয়ন্ত্রণ। এই যে আব্দুল মান্নান, এখন আব্দুল মান্নানও লেখেন। এই দুজন বুঝলেন কিনা? ঈশ্বর, দ্বিতীয় ব্যক্তির সর্বোচ্চ দণ্ড করার ক্ষেত্রে একটু বুঝতে আবার এটা লিখতেছে কি যেন, দ্বিতীয়বার দণ্ডিত ব্যক্তি সর্বোচ্চ দণ্ড করার ক্ষেত্রে। আমি দণ্ড বন্ধু বিধি কিচ্ছি করেন না, অগ্রিম বুঝলে বিপদে পড়বেন। এর মধ্যে অনেক প্যাচ আছে। আগে সহজে একটা বুঝে নেন যে গোপন নিয়ন্ত্রণে গেলে অপরাধী হবে না। কত? 35-5। আর হলো গোপন নিয়ন্ত্রণ জিনিসটাই বুঝতেছেন না। এটা না বোঝার কি আছে? গোপনে নিজেই হলো মানে মাদক ব্যবসার সাজছে নিজেই। আপনি পুলিশ, আপনি হলো এসপি স্যার বলে দিল যে আপনারা নিজেই অমুক জায়গায় যাবেন দুইজন, যে ওদের বলবেন যে আমরা মাদক কেনার জন্য এসেছি। তাহলে এই যে আপনি মাদক কেনার জন্য গেলেন, আসলে কি মাদক কিনতে গেছেন? কি জন্য গেছেন? ওদের ধরতে গেছেন, ওদের গ্রেপ্তার করতে গেছেন। এই যে গোপনে গেলেন, যাচ্ছেন, গোপন যে কাজগুলো করতেছেন, এগুলাকে গোপন নিয়ন্ত্রণ বলে, নিয়ন্ত্রণ বিলি বলে। এইটুক বোঝেন না, কোন দিকে মাথা থাকে আপনাদের? এখন এই গোপন নিয়ন্ত্রণে যারা কাজ করবে, এটা অপরাধ হলেও অপরাধ বলে গণ্য হবে না। এটা হলো 35-5 বলছে এটা। আর 35-এ অনেকগুলি কথা আছে, ওইগুলি মনে হচ্ছে আমাদের প্রয়োজন নাই, এই জন্য ওগুলি দিচ্ছি না। আর কোন ব্যক্তি যদি মাদক ব্যবসা করে প্রথমবার, তাহলে তিনি দণ্ডিত হবে 36-1। ইজি ভাবে শুনুন, অন্য মনস্ক থাকেন না। আর যদি দ্বিতীয়বার অপরাধ করলে সে এই দণ্ডিত হবে 36-2 হবে। এখন এই 36-2 কিছু কথা আছে, এখন কথাগুলি আগেই দিচ্ছি না, আপনি ইজি ভাবে না। যেটাকে মোটামুটি ধরেন বর্ধিত দণ্ড। একবার অপরাধ করে দণ্ড ভোগের পর যদি আবার দ্বিতীয়বার মাদক অপরাধ করে, সে বর্ধিত দণ্ডে দণ্ডিত হবে 36-2। এটুক নেন। আর যে যদি দ্বিতীয়বার অপরাধ করে দণ্ড ভোগের পর তৃতীয়বার যদি অপরাধ করে, তাহলে সে ব্যক্তিও বর্ধিত দণ্ডে দণ্ডিত হবে। এই বর্ধিত দণ্ডটা আর 2 বর্ধিত দণ্ডের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা পরে বুঝাবো। আপাতত এইটুক নেন যে দ্বিতীয়বার করলে দণ্ডিত হবে 36-2, তৃতীয়বার অপরাধ করলে দণ্ডিত হবে 36-3। আর যদি ড্রপ টেস্ট করে যদি পজিটিভ আসে, অর্থাৎ কেউ মাদক সেবন করে, অন্য অপরাধ নাই, শুধু সেবনের অপরাধ, তাহলে আদালত তাকে চিকিৎসার জন্য আদেশ দিতে পারবে। যদি সে চিকিৎসা নিতে না চায়,
তাহলে আদালত তাকে দণ্ড দিতে পারবে। এটা হলো 36-এর 4। আর 36-এর 5-এ বলছে কোনো ব্যক্তি মাদক সেবন করে গাড়ি চালায় অথবা রাস্তায় চেঁচামেচি করে, জনগণের শান্তি নষ্ট করে, তাহলে এই ব্যক্তি দণ্ডিত হবে 36-এর 5। আর 36-এর 6-এ বলছে যে সরকারি গাড়ির ড্রাইভার যদি অফিসারের অনুপস্থিতিতে গাড়িতে মাদক নিয়ে যায় আর এই সময় যদি ধরা পড়ে, তাহলে এই সরকারি যে ড্রাইভার এই ব্যাটার সাজা হবে 36-এর 6। একই সাথে সে বিভাগেও দণ্ড ভোগ করবে, এটাও 36-এর 6। এখন দেখেন তো বুঝলেন কিনা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। আমার সূচি বইটা পুরাতন হওয়ায় সব ধারাগুলো পড়তে পারছি না। এই যে আগামী মাসে পাবেন, আমার বইয়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এই যে দেখেন আমার হাতে বই, এই যে এটা হলো সূচি বই, এরকম বড় হয়ে যাবে, আগের বইয়ের মতো ছোট থাকবে না, এরকম বড় হয়ে গেছে। এই জন্য আগামী মাসে আপনারা বই পাবেন ইনশাল্লাহ। একেবারে বড় বই আর কিনা লাগবে না, হ্যান্ডবুক না কিনে, আমারটা এত মোটা হয়ে গেছে, ওটা কিনলে আপনাদের হবে। তাহলে আপনারা আলামিনের সঙ্গে কথা বলে রাখেন, আলামিন বই আপনাদের কাছে পাঠাই দিবে, অথবা আপনারা নিজেরা একটু শপিং মলগুলি থেকে সংগ্রহ করে নিন। আগামী মাসের 10 তারিখে পাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা মাদক দ্রব্য আর দিব না, একটা চাষ দিলাম, এইটুক বোঝা গেল। দেখি ট্রাই নেই। এই যে সুমন আহমেদ, অন্য মনস্ক থাকেন না, আমার সঙ্গে থাকেন, তাহলে ক্লিয়ার বুঝবেন। হিনি রেডি? এবার সমনই লিখবেন, সবাই লিখবেন, সমন অবশ্যই লিখবেন। যে এবার রেডি, আমি ধরি তো। এই মাদক সেবন করে গাড়ি চালালো, তার কত ধারায় অপরাধ লেখেন, দ্রুত লেখেন। মাদক সেবন করে গাড়ি চালালো অথবা রাস্তায় চেঁচামেচি করলো, তাহলে অপরাধ কত? এই তো একজন পারছেন, আলহামদুলিল্লাহ। গোপন, হ্যাঁ, এই যে খলিল ভাই সহজে লিখছেন, খালি 5 দিচ্ছেন, হয়েছে। 6 দিলেন কেন? 6-এ তো বলছে যে সরকারি ড্রাইভার যদি অফিসারের অনুপস্থিতিতে গাড়িতে মাদক বহন করে, তাহলে এই সরকারি ড্রাইভার যদি হাতে নাতে ধরা পড়ে, তাহলে এই ব্যাটার সাজা হবে 36-এর 6। একই সাথে সে বিভাগীয় দণ্ডও ভোগ করবে। এটা হলো 36-এর 6, কিন্তু এটার উত্তর কিন্তু 36-এর 5। ওটা হয়তো ভুলে ওরকম হয়ে গেছে না, 5 আর 6 তো পাশাপাশি, টিপা লাগে চলে এসছে। আচ্ছা, এবার লেখেন তো, কোন ব্যক্তি মাদকদ্রব্য আইনে দ্বিতীয়বার অপরাধ করে দণ্ড ভোগের পর যদি তৃতীয়বার অপরাধ করে, তাহলে কত? নাজি, একটু পানি দাও তোমা। দ্বিতীয়বার অপরাধ করে দণ্ডভোগের পর তৃতীয়বার করলে, এই তো বুঝছেন তো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সে 4 দিচ্ছে কি আল্লাহ, 2 আবার দিল কেন? দ্বিতীয়বার করলে 2 এলে তো ইজি কথা, নাকি লিখতে ভুল হচ্ছে? তাহলে গোপন নিয়ন্ত্রণ বিলি অপরাধ নয়, 35-এর 5। মাদক অপরাধের দণ্ড 36-এর 1। দ্বিতীয়বার অপরাধ করলে 36-এর 2। তৃতীয়বার অপরাধ করলে 36-এর 3। আর মাদক সেবন করলে চিকিৎসা আর না হলে দণ্ড 36-এর 4। আর মাদক সেবন করে গাড়ি চালালে 36-এর 5। সরকারি ড্রাইভার অফিসারের অনুপস্থিতি থেকে মাদক বহন করলে
36-6। প্রিয় ভাইরা, আজকে মাদকের এই পর্যন্তই দিব। তারপরে আমরা চলে যাচ্ছি এখন ফৌজদারি কার্যবিধি। রেডি? ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি রেডি নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। আমি কথা বলবো, আপনারা ধারা লিখবেন, আর যারা পারেন না তারা ওই কমেন্টস গুলি দেখেন, তাহলে হবে নি। ফৌজদারি কার্যবিধি রেডি? ফৌজদারি কার্যবিধি। অপরাধ যেখানে সংঘটিত হবে, ওই জায়গা যে আদালতের এখতিয়ারে, ওই আদালতে মামলার বিচার হবে। অপরাধ যেখানে সংঘটিত হবে, ওই আদালত যে আদালতের এখতিয়ার, ওই জায়গা, সেই আদালতে অপরাধের বিচার হবে। যারা পারেন না তারা শুধু কমেন্টসগুলি দেখেন, কমেন্টসগুলি দেখলেই আপনার একটু ধারণা হবে যে হ্যাঁ, এই ধারাতেই কথা বলছে। ঠিক আছে। 177, 183 লিখলো কা আল্লাহ। এই আবু বকর, তুমি রে কি লিখলে রে? 183 কেন? 83 বলছি আমি। 177, অপরাধ যেখানে হবে সেখানেই বিচার হবে, সেই আদালতে বিচার হবে। 177 নাকি ভুলে হয়ে গেছে ওটা? এবার নেন। সরকার দেশের যে কোনো দায়রা আদালতে অপরাধের বিচার করতে পারেন। সরকার দেশের যে কোনো দায়রা আদালতে অপরাধের বিচার করতে পারেন। সরকার দেশের যে কোনো দায়রা আদালতে অপরাধের বিচার করতে পারেন। এটা লেখেন দেখি, এটা কত? ও, ভুল হয়েছে। আচ্ছা, এটা কি লিখতেছেন? এটা 178 লিখছেন। হ্যাঁ, যারা 178 লিখতেছেন তারা সঠিক লিখেছেন। 178, হ্যাঁ। আপনারা ফেসবুকের মধ্যে নিজের নাম ছাড়া অন্য কোনো নাম লিখবেন না। অনেকেই লাগেন যে টালটু ব্যালটু, এলা কি? নিজের নামটা নিজে পরিচয় দিতে এত লজ্জাবোধ লাগে, তাহলে নামটা কিয়ামতের দিন কি ধরে ডাকবে? আপনাকে পাল্টু ধরে ডাকবে? আপনাকে ওই ওই অনেকেই লেখেন যে কি জন্য লিখে রাখে। লিখবেন না, নিজের নামটা নিজে বলতে শরম লাগে। এটা কোন জাতের কথা? নিজের নাম দিয়ে ফেসবুক আইডি খুলবেন, নিজের নাম দিয়ে, সুন্দর যে নামটা, ওই নামটা দিয়ে করবেন। কখনোই নিজেকে অবজ্ঞা করবেন না। কেউ লেখে যে মানে চন্দ্রমুখী, কেউ লেখেন লাল গোলাপ। আপনার নাম কি লাল গোলাপ? আবার কে লেখছেন যে হলো এই কি যেন লেখে, অপেক্ষায় রইলাম। এলে কি? যাদের এগুলি আছে, এগুলি কারেকশন করেন। আপনাদের এই নামের কারণে নিজের নামটা নিজেই বিকৃতি করতেছেন। এটা বেশরম একবারে। এটা বোঝে না। এগুলি করতে হয় না। নিজের নাম নিজে পরিবর্তন করতে হয় না। কত সুন্দর। তাহলে পারছেন। এবার রেডি? যে অপরাধের উৎপত্তি স্থল এবং শেষ পরিণতি স্থল। অপরাধ শুরু হলো এক জায়গায়, শেষ হলো আরেক জায়গায়। এরকম হয়, একটা অপরাধের শুরু হচ্ছে এক জায়গায়, আরেক জায়গায়। তখন এই শুরুতেও মামলা হতে পারে, ওই শেষ জায়গাতেও মামলা হতে পারে। এটা কত? লেখার আগে আপনার ধারা লিখে ফেলছেন। হ্যাঁ, 179। আলহামদুলিল্লাহ। তাহলে অপরাধে যারা সহায়তা করবে, অপরাধ হবে আরেক জায়গায়, সহায়তা করতেছে আরেক জায়গা থেকে। এই সহায়তাকারীর দণ্ড হবে অপরাধ যেখানে হবে সেখানে।
অপরাধ সহায়তাকারীর বিচার হবে যেখানে অপরাধ সংগঠিত হয়েছে সেখানে। ধরেন আমি ঢাকা থেকে আমার নওগাঁতে আমার ভাইকে উস্কানি দিলাম, আমার ভাই একটা অপরাধ করলো, তাহলে আমি উস্কানি দাতা কোথায়? ঢাকায়। আর আমার ভাই কোথায়? নওগাঁ। তাহলে আমার ভাই সংগঠন করলো, অপরাধটা করলো, তাহলে আমার ভাইয়ের ওই অপরাধের সঙ্গে আমার ঢাকার অপরাধটা ওখানে যাবে, নওগাঁতে যাবে। আচ্ছা ঠিক আছে। একটি ঘটনায় ঘটনাস্থল একাধিক হলেও মামলা হবে একটি। ঘটনাস্থল একাধিক, যতই একাধিক হোক, ঘটনা তো একটা, বিধায় মামলা হওয়ার কথা কয়টা? একটা। লেখেন, উল্টাপাল্টা করতেছি, লেখেন। হ্যাঁ, বিচার হবে নওগাঁতে। এই একজন সঠিক লিখছে, 2 জন 3 জন, এই তো পারছেন। তাহলে চুরি ডাকাতি দস্যুতা যেখানে হবে অপরাধ সে আদালতে হবে। এটা লেখেন দেখি। চুরি ডাকাতি দস্যুতা যেখানে হবে অপরাধ সে আদালতে হবে। চুরি ডাকাতি দস্যুতা যেখানে হবে অপরাধ সে আদালতে হবে। #181, আলহামদুলিল্লাহ। কোন কারণে একটি অপরাধের ঘটনাস্থল যদি একাধিক হয় আর একটা ঘটনায় যদি একাধিক মামলা হয়ে যায়, তাহলে এটা সিদ্ধান্ত কে দিবে? হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিবে। এটা লেখেন দেখি কত ধারা। একটি ঘটনায় মামলা হয়ে গেছে একাধিক, একটা মার্ডার মামলা হয়েছে 3টা, 3 থানায় 3 মামলা হয়েছে, তখন এই মামলার ব্যাপারে সিদ্ধান্ত দিবে কে? হাইকোর্ট বিভাগ। কত ধারা? 85 ধারা। ঠিক আছে, 85। এবার লেখেন দেখি। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। বিদেশে অপরাধ করে যদি দেশে আসে, তাহলে তার বিচার কোথায় হবে? ক নামক ব্যক্তি, সে আমেরিকায় বসবাস করত, সেখানে সে মার্ডার করেছে। এখন তিনি মার্ডার করে কোনো না কোনো প্রক্রিয়ায় বাংলাদেশে চলে এসেছে, তাহলে এখন ওর বিচার কোথায় হবে? বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেখানেই তার বিচার হবে। এই তো পারছেন, 188, আলহামদুলিল্লাহ। তার মানে আপনাদের মোটামুটি ঠিক আছে। এখন আমরা পড়াতে চলে যাই। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। দেখেন, আমরা এখন যাচ্ছি 185, 100 কত? 95, 195। রেডি? আলহামদুলিল্লাহ, রেডি। 95 বলছে যে সরকারি কর্মচারীর আদেশ অমান্য কেউ করলে, সরকারি কর্মচারীর আদেশ যদি কেউ অমান্য করে, তাহলে ওই সরকারি কর্মচারী যদি অভিযোগ না দেয়, তাহলে অন্য কেউ অভিযোগ দিলে আদালত এই অভিযোগ আমলে নেবে না। সরকারি ক্লিয়ার বোঝেন, একেবারে স্লো বোঝেন। আমি 2-3 বার বোঝার পর তারপরে আপনি বলবেন যে বুঝছি না, বোঝে নাই। আমি কয়েকবার বলবো। দেখেন, এখন লেখালেখি বাদ দেন। সরকারি কর্মচারীর আদেশ যদি কেউ অমান্য করে, এই অমান্য করলেও কিন্তু একটা অপরাধ হলো। এই অভিযোগটা ওই সরকারি কর্মচারী দিতে হবে,
অন্য কেউ দিলে আদালত আমলে গ্রহণ করবে না। ডবল আসতেছে। সরকারি কর্মচারীর আদেশ অমান্য করার অপরাধ সরকারি কর্মচারী ব্যতীত অন্য কেউ করলে আদালত আমলে নিবে না। 195। আমি আগে বুঝাই, উদাহরণ দেই, উদাহরণ শোনেন। উদাহরণ, এই যে একজন লিখছে উদাহরণ। উদাহরণ হলো, আমাকে দিয়ে বলে, আমি পুলিশ অফিসার। উদাহরণ শোনেন, আমি পুলিশ অফিসার, আমি আপনার বাড়িতে তল্লাশি করতে গেলাম। তল্লাশিতে করতে গিয়ে আপনার বাড়ির আশপাশ থেকে আমি 2 জন সাক্ষী ডাকবো। আমি আপনার পাশের বাড়ির একজন স্কুলের মাস্টার, তাকে বললাম, ভাই আপনি আমার সঙ্গে এই তল্লাশির সময় সাক্ষী হিসাবে থাকবেন। তাহলে সাক্ষী হিসাবে থাকলে আমাকে সে সহযোগিতা করবে। আমি তাকে এই আদেশ দিলাম। এখন এই বেটা আমার আদেশ কি করলো? অমান্য করলো। তাহলে এখানে একটা অপরাধ হলো। এই অপরাধটার অভিযোগ আমাকেই দিতে হবে। আমি ছাড়া এলাকার অন্য কেউ যদি আদালতে যায় ওই মাস্টারের বিরুদ্ধে যদি অভিযোগ করে যে, স্যার, বিজ্ঞ আদালত, অমুক মাস্টারকে তল্লাশির সময় রায়হান স্যার ডাকছিল, ওই মাস্টার তো যায়নি স্যার, আপনার কাছে মামলা করতে আইছি, এরকম মামলা আদালত গ্রহণ করবে না। তবে আমি যদি অভিযোগ দেই তাহলে এটা আদালত আমলে নিবে, গ্রহণ করবে। তাহলে সরকারি কর্মচারীর আদেশ অমান্য করলে একটা অপরাধ হয়। এই অপরাধটার অভিযোগ সরকারি কর্মচারীকে দিতে হবে। সরকারি কর্মচারী ব্যতীত অন্য কেউ করলে আদালত অন্য লোকের অভিযোগ আমলে নেবে না। সরকারি কর্মচারীর আদেশ অমান্য করার অভিযোগ সরকারি কর্মচারী যদি করে তাহলে আমলে নিবে। এছাড়া অন্য কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর আদেশ অমান্য করার অভিযোগ যদি করে আদালত আমলে নিবে না। এখন বুঝলেন কিনা দেখেন। সুরতহাল করার সময় সাক্ষী ডাকা হলো, সাক্ষী আসলো না। তাহলে যে অফিসার তাকে ডেকেছে অভিযোগ করলে ওই অফিসার করতে হবে। ওই অফিসার ছাড়া অন্য কেউ যদি অভিযোগ করে আদালতে এই অভিযোগ আমলে নেবে না। এটা হলো 195। দেখেন বোঝা গেল কিনা, না বুঝলে আরো বুঝাবো। যারা বোঝেন নাই তারা লেখেন যে বুঝিনি, আমি আরো বুঝাবো, সমস্যা নাই। এর ফাঁকে ফাঁকে আরেকবার বলি যে সরকারি কর্মচারী জনগণকে সাহায্য চাইতে পারে না, পারে। আপনারা তো পড়ছি আমরা এগুলি। তাহলে এই সাহায্য চাইলো, সে সাহায্য করলো না, এখানে তো একটা অপরাধ হলো। এই অপরাধটা ওই সরকারি কর্মচারী করা লাগবে। অন্য কেউ করলে এটা আদালত নেবে না, বলবে তোর কিরে বেটা। তাহলে সরকারি কর্মচারী কোনো ব্যক্তিকে বলল যে তুমি এই সুরতহালে আমাকে সহযোগিতা করো। তাহলে সুরতহাল করার সময় ওই ব্যক্তি পুলিশ অফিসারকে সহযোগিতা করলো না, পুলিশ অফিসারের আদেশ সে কি করলো? অমান্য করলো। তাহলে এখানে আমরা এটাই পড়তেছি যে সরকারি কর্মচারীর আদেশ অমান্য করলে একটা অপরাধ হয়। এই অপরাধটার অভিযোগ ওই সরকারি কর্মচারী আদালতে করতে হবে। এছাড়া অন্য কেউ যদি ওই অভিযোগ করে তাহলে আদালত তার অভিযোগ নেবে না। এখন কি বোঝা গেল কিনা আনোয়ার? সরকারি কর্মচারীর আদেশ যদি কেউ অমান্য করে, এই অভিযোগ ওই সরকারি কর্মচারী ব্যতীত অন্য কেউ করলে, অন্য পুলিশও করতে পারে, অন্য পাবলিকও করতে পারে, যেই করুক, আদালত আমলে নিবে না, বিচারার্থে গ্রহণ করবে না। এখন কি বোঝা গেছে কিনা আনোয়ার? আনোয়ার ভাই, উপরের আনোয়ার আর এই আনোয়ার তো এক না। উপরের যে আনোয়ার দেখলাম এই আনোয়ার এমডি আনোয়ার, আর নিচে আনোয়ার তো হলো এমডি আনোয়ার হোসাইন আসলো।
ওই একই নাকি আল্লাহ? না, ওরা তো ছবি আছে, এটা তো ছবি নাই। এমডি আনোয়ার, ওকে, তাহলে মনে হয় বুঝাইছে ওতে না। আলহামদুলিল্লাহ। তাহলে আর একজন কে যেন বলছিল যে শাকিল খান, কি বুঝলেন? লেখেন দেখি। সংশ্লিষ্ট সরকারি অফিসার হতে হবে। হ্যাঁ হ্যাঁ, সংশ্লিষ্ট সরকারি অফিসার হতে হবে। তাহলে সরকারি কর্মচারী জনগণকে বলল আমাকে এই কাজে সহযোগিতা করো। হ্যাঁ, ওগুলা আমরা আপাতত নিচ্ছি না, এগুলা ধারাগুলি আমি বুঝাচ্ছি। ওখানে আছে দেখেন, ওই যে সমন জারি করতে গিয়ে বাধা দিল, তারপরে হলো দলিল আনতে বললো, আনলো না, সাক্ষী হিসাবে আসলো না, অপরাধের খবর দিল না, এই কথাগুলি আমরা পরে নিব। আপাতত ইজি ভাবে নেন, এলা আমাদের নিতে হবে পরে। তাহলে আপনারা মোটামুটি হলো। তাহলে সরকারি কর্মচারী যদি কাউকে আদেশ করে, সে যদি সেই আদেশ অমান্য করে, তাহলে এই অপরাধটা ওই সরকারি কর্মচারীটাই করতে হবে, অভিযোগটা। এই অভিযোগ অন্য কেউ করে, নেটের সমস্যার কারণে বুঝতে পারেন না ইদ্রিস ভাই, বুঝবেন। দেখেন আর একবার, যে সরকারি কর্মচারী কোনো আদেশ করলো কোনো ব্যক্তিকে, সে ব্যক্তি সে আদেশ মানল না, অমান্য করলো, তাহলে এই যে অমান্য করলে একটা অভিযোগ হলো, এই অভিযোগটার অভিযোগ ওই সরকারি কর্মচারী দিতে হবে। হ্যাঁ, মানে সরকারি কর্মচারী ছাড়া অন্য কেউ অভিযোগ করলে এই অভিযোগ আদালত আমলে নিবে না। এটা হলো 195। আচ্ছা, দুই একজন একটু কম বুঝলে পরে এগুলি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা 196 যাচ্ছি। 96 রেডি। 196 বলছে যে রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগ। রাষ্ট্রদ্রোহী তো বোঝেনি, দণ্ডবিধি পড়ার সময় আমরা পাবনি রাষ্ট্রদ্রোহী অপরাধ মানে দেশবিরোধী অপরাধ। রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগ সরকারের অনুমতি ব্যতীত আদালত আমলে নিবে না। যেই অভিযোগ করুক, সেটা পুলিশ করুক অথবা জনগণ করুক, সরকারের অনুমতি ছাড়া আদালত রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগ আমলে নিবে না। এটা হলো 196। যদি আপনারা সহজে বোঝেন তাহলে বুঝবেন, আর যদি মাথার মধ্যে বিড়বিড় করে যে রাষ্ট্রদ্রোহীটা আবার কি, কেন নিবে না, এর ভিতর কি আছে, এইদিকে যদি ব্রেনকে অন্যদিকে নিয়ে যান তাহলে বিপদে পড়বেন। একটা কথা আছে যে বেশি বোঝা যাবে না, ওই বেশি বোঝারও দরকার নেই। আমার নবীজির কাছে আমি একটা হাদিস শোনাই। আমার নবীজির কিছু সাহাবী ছিল, এই সাহাবীদেরকে আল্লাহ কোরআনের আয়াত বলে দিয়েছে রাদি আল্লাহু, মানে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। রাদি আল্লাহু, আমরা ওই জন্য বলি রাদি আল্লাহু। আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু, আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু আনহা বলি মেয়েদের কারণে, মেয়ে হা। এই যে এই সাহাবী যাদেরকে আল্লাহ ভালোবাসে, এই সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যে নবীজি যা বলতো ওটাই মেনে নিত, ওরা আর এটা নিয়ে পাশাপাশি করতো না। আপনারা এরকম পেঁচাপেচি করেন না, মানে আমি যতটুকু দেই ওইটুকু আপনি বুঝতেছেন কিনা, এর মধ্যে আরো কিছু আছে আমি এগুলা দিবনি, আপনি অন্যদিকে যাওয়ার দরকার নাই। তাহলে রাষ্ট্রদ্রোহী উপধারাগুলি একটু বোঝান স্যার, ওইগুলি বোঝার দরকার নাই। 195 যতটুকু কইছি ওইটুকুই নেন। ওর মধ্যে যে ধারাগুলা দেওয়া আছে ওগুলা দণ্ডবিধির ধারা, ওগুলা তোর কার্যবিধির ধারা না। 195 হলো কার্যবিধির ধারা, আর ওই 95 এর মধ্যে যে ধারাগুলি দেওয়া আছে ওগুলা তো দণ্ডবিধির ধারা। ওই দণ্ডবিধির ধারাগুলা না পড়ে আপনাকে বোঝাতে গেলে ওখানে আবার একদিন লাগবে, অনেকগুলা ধারা। অতএব ওই ধারাগুলা বাদ, আপনি শুধু এতটুকু নেন যে সরকারি কর্মচারীর আদেশ কেউ অমান্য করলে ওই ধারাগুলাতে ওই রকম আদেশই সাহায্য দান, সরকারি কর্মচারীকে সাহায্য দান সংক্রান্ত ওলা ধারা, সরকারি কর্মচারী কাজে বাধা দান সংক্রান্ত ধারা। তাহলে ওই ধারাগুলো আমরা পরে নিব। তাহলে সরকারি কর্মচারীর আদেশ অমান্য করলে, সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে, যে অফিসারের কাজে বাধা দিল, যে অফিসারকে সাহায্য করলো না,
ওই অফিসার অভিযোগ করতে হবে, এছাড়া অন্য কেউ অভিযোগ করলে আদালত আমলে নিবে না। এটা হলো 195। কার থেকে নিতে হবে? এই যে প্যাচ মারা কথা আমি বলছি না, এগুলো নিবেনই না। কার থেকে নিতে হবে? সরকারের অনুমতি কার থেকে নিতে হবে? সরকার থেকে নিবে। সরকারের কাছ থেকে বলে কার থেকে নিবে? সরকারের লোক আছে না, অ্যাটর্নি জেনারেল আছে, প্রধান বিচারপতি আছে, সুপ্রিম কোর্ট আছে, এলাও তো সরকার। এলা এলা এই যে অগ্রিম কিছু নেন না, আমি যতটুকু দিই ওইটুকু নেন। যে সরকারের নিকট অনুমতি নিতে হবে। সরকার বলতে কাকে বোঝাচ্ছে এত বোঝার দরকার নেই আপনার। এখন 196 যাচ্ছি। রাষ্ট্রদ্রোহী অপরাধ হলে এই রাষ্ট্রদ্রোহী অপরাধের মামলা করতে গেলে থানায় যান আর যেতেই যান, রাষ্ট্রদ্রোহী অপরাধের মামলা করতে গেলে সরকারের অনুমতি ছাড়া মামলাও করা যাবে না, আর সরকারের অনুমতি ছাড়া আদালত এর বিচারও করবে না, এর হলো অভিযোগও নিবে না, এটা আমলেও নিবে না, এটা অনুসন্ধান করবে না। এইটুক নেন। তাহলে রাষ্ট্রদ্রোহী অপরাধটা কি? দেশবিরোধী অপরাধকে রাষ্ট্রদ্রোহী অপরাধ বলে। তাহলে সরকারের রাষ্ট্রদ্রোহী অপরাধের ক্ষেত্রে সরকারের অনুমতি ছাড়া থানায় মামলা হবে না, আদালত বিচারার্থে অভিযোগ গ্রহণও করবে না। 196 এইটুকি নেন। এর মধ্যে কিছু রহস্য আছে, আমি পরে বুঝাবো। যদি প্রশ্ন হয় রাষ্ট্রদ্রোহী মামলা দায়েরের পদ্ধতি আলোচনা করুন, রাষ্ট্রদ্রোহিতা অপরাধের মামলা রুজুর পদ্ধতি আলোচনা করুন, এরকম প্রশ্ন হতে পারে পরে। আপাতত একটা লাইনে উঠুক। আপনি তো লাইনেই নেই, বেলাইনে আছেন, এইটুকু আগে নেন। তাহলে সরকারি কর্মচারীর আদেশ অমান্য করলে এই অভিযোগ সরকারি কর্মচারী ছাড়া অন্য কেউ দিলে নিবে না। এটা হলো 195। রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগ সরকারের অনুমতি ব্যতীত আদালত বিচারার্থে গ্রহণ করবে না, থানায় মামলাও নেওয়া যাবে না। এটা হলো 196। দেখেন এখন বুঝলেন কিনা এইটুক। 195 আর 96 বুঝলেন কিনা? আর 96 বোঝা গেছে কিনা? ওকে, আল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা গেছে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যাচ্ছি এখন 96 এর ক। 196 এর ক, ষড়যন্ত্র, অপরাধমূলক ষড়যন্ত্র। দণ্ডবিধির কিন্তু 120 এর ক খ আছে না, অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, এটাও সরকারের অনুমতি ছাড়া আদালত অপরাধ আমলে গ্রহণ করবে না, আবার সরকারের অনুমতি ছাড়া থানায় মামলাও হবে না। আবার বলেন না যে এটা আবার বলেন না যে সরকার বলতে কাকে বোঝাচ্ছে, এটা পরে বুঝাবো। আপাতত এটা বোঝেন যে রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগ সরকারের অনুমতি ছাড়া আমলে নিবে না, এটা হলো 96। আর অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, এটাও সরকারের অভিযোগ অনুমতি ছাড়া আদালত অপরাধ আমলে নিবে না, এটা হলো 196 এর ক। 196 এর ক। দেখেন হলো কিনা? হওয়ার কথা তো, সহজ। 197 গেলাম, যাই। 97 বলছে যে সরকারি কর্মচারী অর্থাৎ বিচারক, পুলিশ, ম্যাজিস্ট্রেট, এরা যদি সরকারি দায়িত্ব পালনকালে কোনো অপরাধ করে ফেলে, সরকারি দায়িত্ব পালনের কালে যদি এটা অপরাধ কোনো কারণে হয়ে যায়, তাহলে এই যে সরকারি কর্মচারীর যে অপরাধ হলো, এই অপরাধের অভিযোগ, এটাও সরকারের অনুমতি ব্যতীত আদালত অপরাধ আমলে গ্রহণ করবে না। যেমন আমরা কার্যবিধি 129, 30, 31, 32 এগুলা পড়ার সময় বলছিলাম, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে যদি ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা করা যাবে না। 132 যে একজন লিখে ফেলছেন 132। তেমনি এখানে বলছে
যে মামলা করা যাবে না বলছে ওখানে, আর এখানে বলছে যে এখানে মামলা করবা গেলে সরকারের অনুমতি ছাড়া আদালত এটা মামলা আমলে নিবে না, এটা মামলা গ্রহণ করবে না। এখন বুঝতে পারছি কিনা? এটা হলো 197। সরকারি কর্মচারী বাড়িতে গিয়ে মার্ডার করলে এটা কিন্তু মামলা হবে। সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনকালে যদি অপরাধ করে ফেলে, ভুলবশত অপরাধ করছে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে হয়ে গেছে, সরকারি কাজের স্বার্থে অপরাধ হয়েছে, তাহলে ওই অপরাধটার অভিযোগ এটা সরকারের অনুমতি ছাড়া আদালত আমলে নেবে না। এটা হলো 197। প্রিয় ভাইরা, 195, 196, 196 ক, 197 মাথায় ঢুকলো কিনা? এর মাঝে মাঝে দু একটা ধারা আমি ছেড়ে দিয়েছি, আমি যতটুক দিলাম এইটুক বুঝলেন কিনা দেখেন তো। লেখেন 195, 196, 196 ক, 197 এই কটা ধারা বুঝলেন ও লেখেন, না বুঝলে এন লেখেন। এন লেখে, না বুঝলে এন লেখে ধারাটা লেখেন, যে ধারা বোঝেন না সেটা লিখেন, আর যদি বোঝেন তাহলে ও লিখলেই বুঝবো, আলহামদুলিল্লাহ। তাহলে সরকারি কর্মচারীকে সাহায্য সহযোগিতা এই সংক্রান্ত না করলে, আদেশ না মানলে, এটার অভিযোগ ওই অফিসার ছাড়া অন্য কেউ দিলে নিবে না, এটা 95। আর রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগ সরকারের অনুমতি ছাড়া নেওয়া যাবে না, এটা 96। ষড়যন্ত্রের অভিযোগ সরকারের অনুমতি ছাড়া নেওয়া যাবে না, 96 ক। আর সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করতে গিয়ে অপরাধ হয়ে গেছে। উদাহরণ দিই আগে, যে ডাক্তার এই রোগীর চিকিৎসা করতে গিয়ে ভুলক্রমে যে ওষুধ দেওয়ার কথা সেটা না দিয়ে ভুলে আরেকটা ওষুধ দিয়ে ফেলছে, এটা একটা ভুল। তাহলে দায়িত্ব পালনের স্বার্থে এটা করেছে, তাহলে এই অভিযোগে ওই সরকারি কর্মচারীর ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা করতে গেলে এটাও সরকারি অনুমতি ছাড়া মামলা নেবে না। এটা কিন্তু সরকারি হসপিটালের ডাক্তারের ক্ষেত্রে। আর অথবা বিচারক একটা মামলা বিচার করতে গিয়ে যে রায় লিখবে একরকম, কিন্তু রায়ের ভাষাটা আর একরকম হয়ে গেছে, অথবা যে ধারায় রায় দিবে ভুলে অন্য ধারায় হয়ে গেছে, এটা একটা ভুল হয়ে গেল, এটা একটা অপরাধ। এটার জন্য ওই বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা করতে গেলে এটা সরকারের অনুমতি লাগবে, সরকারের অনুমতি ছাড়া মামলা করা যাবে না। পুলিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গিয়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের স্বার্থে গুলি করলো, মানুষ মারা গেল, এই যে মার্ডার হলো, এটা একটা অপরাধ। এই পুলিশের বিরুদ্ধে মামলা যদি করতে যায় তাহলে সরকারের অনুমতি লাগবে, সরকারের অনুমতি ছাড়া মামলা করা যাবে না। এখন কি বোঝা গেছে? হ্যাঁ, সেক্ষেত্রে মামলা করা যাবে, তবে এটা হলো ওই সেনাবাহিনীর তার কমান্ডিং অফিসারকে জানাতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু আগে মামলা করা যাবে না, এটাকে আগে অনুমতি নিয়ে তারপরে মামলা করতে হবে, এলাও ঝামেলা আছে। 96 ক এর উদাহরণ, 96 কত অপরাধমূলক ষড়যন্ত্র, ক খ গ মিলে এক জায়গায় ষড়যন্ত্র করতেছে, ডাকাতি করার ষড়যন্ত্র করতেছে, তাহলে ডাকাতি করে নাই, ডাকাতি করার জন্য ষড়যন্ত্র করতেছে, মার্ডার করার জন্য ষড়যন্ত্র করতেছে, দেশ বিরোধী কাজের জন্য ষড়যন্ত্র করতেছে। তাহলে এই যে শুধু ষড়যন্ত্র, অন্য কি অপরাধের ষড়যন্ত্র করছে সে অপরাধ নাই, তাহলে এক্ষেত্রে এই শুধু ষড়যন্ত্রের অভিযোগ আদালতে নিয়ে গেলে এটা সরকারি অনুমতি ছাড়া ষড়যন্ত্রের অভিযোগ আমলে নেবে না, সরকারি অনুমতি ছাড়া নেবে না। হ্যাঁ, গাড়ি নিচে পড়ে মারা গেল, এই ধরনের হতে পারে। এখন কি ক্লিয়ার কিনা? এখন মোটামুটি বুঝছেন, 2-1 বোঝে না, এটার পরে ঠিক হয়ে যাবে। আমরা চলে গেলাম 98 হলো যে
কোনো ব্যক্তি, হ্যাঁ কেন মা খাওয়া দাওয়া এই যে হয়ে গেছে, আর 5 মিনিট আম্মু। আর হলো 98 বলছে যে যে এই ব্যভিচার, ব্যভিচার ওই যে 496, 97, তারপরে হলো বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ না করা, তারপরে হলো এই বউ থাকতে আবার বিবাহ করা, তারপরে বউয়ের অনুমতি ছাড়া বিবাহ করা, এইগুলিও যে অভিযোগ, এই অভিযোগগুলির ক্ষেত্রে এই সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ অভিযোগ দিলে আদালত আমলে নেবে না। অর্থাৎ যে একজন লোক তার স্ত্রীর অনুমতি ব্যতীত আবার বিবাহ করলো, তাহলে আইনে এটা অনুমতি ছাড়া বিবাহ করা যাবে না। অথবা তার স্ত্রী আছে, তারপরে এটাকে গোপন রেখে আবার বিবাহ করলো, তাহলে এই যে স্ত্রী থাকার পরে স্ত্রী গোপন রেখে বিবাহ করলো, এটা একটা অপরাধ। এই অপরাধটার, এটা একটা অপরাধ, এই অপরাধের অভিযোগটা দিতে হবে তার স্ত্রী দিতে হবে। তার ওই স্ত্রী ব্যতীত অন্য কেউ দিলে এটা আদালত আমলে নিবে না। অথবা কাউকে বিবাহ করবে এরকম প্রতিশ্রুতি দিয়ে মিলামেশা করলো, পরে তাকে আর বিবাহ করলো না, তাহলে যার সঙ্গে মিলামেশা করছে সে অভিযোগ দিতে হবে, অন্য কেউ দিলে এই অভিযোগ আমলে নেবে না। এটা হলো 98। তাহলে অথবা বিবাহ ছাড়াই বিবাহ অনুষ্ঠান করে এরকম, তো এই ধরনের অভিযোগগুলি ওই সংশ্লিষ্ট মেয়েটিকেই অভিযোগ দিতে হবে, অন্য কেউ দিলে এইগুলি আদালত আমলে নেবে না। এটা হলো 98। সরকারি কর্মচারী দায়িত্ব পালন কালে যদি অপরাধ করে ফেলে, তাহলে ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে আদালতে অভিযোগ নিয়ে গেলে সরকারের অনুমতি ব্যতীত এই অভিযোগ আদালত আমলে নেবে না। এটা হলো 197। সরকারি কর্মচারী দায়িত্ব পালন কালে যদি অপরাধ করে, তাহলে সরকারের অনুমতি ছাড়া এই সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধ আমলে নিবে না। 197। বিবাহ কথা বলে মিলামেশা করা, বউ থাকতে আবার বিবাহ করা, বউয়ের অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করা, এইগুলির অভিযোগ স্ত্রী ব্যতীত অন্য কেউ দিলে আমলে নিবে না। এটা হলো 98। 99 ক্ষেত্রে বলবো যে ব্যভিচারের ক্ষেত্রে, ওই ব্যভিচারের ক্ষেত্রে ব্যভিচারিণী যে নারীটা, সেই নারীর স্বামী ব্যতীত অন্য কেউ অভিযোগ দিলে এই অভিযোগ আমলে নেবে না। ব্যভিচারের ক্ষেত্রে অথবা অন্যের স্ত্রীকে ফুসলি নিয়ে যাওয়ার ক্ষেত্রে, অন্যের স্ত্রীকে ফুসলে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়, ভাগে নিয়ে যায়, এরকম ক্ষেত্রে ওই স্বামীকেই অভিযোগ করতে হবে, স্বামী ব্যতীত অন্য কেউ অভিযোগ করলে আদালত আমলে নেবে না। এটা হলো 199। প্রিয় ভাইরা, আজকে আর দিব না, এখন আর একবার আমি বলে নিই। সেটা হলো যে সরকারি কর্মচারীর আদেশ অমান্য করলে যে অপরাধ, এই অপরাধের অভিযোগ সরকারি কর্মচারীকে দিতে হবে, অন্য কেউ দিলে আদালত আমলে নেবে না। 95। রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগ সরকারের অনুমতি ছাড়া বিচারার্থে গ্রহণ করবে না। 196। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ সরকারের অনুমতি ছাড়া আদালত আমলে নিবে না। 196 ক। সরকারি কর্মচারী দায়িত্ব পালনকালে যদি কোনো কারণে অপরাধ হয়ে যায়, সেক্ষেত্রে সরকারের অনুমতি ছাড়া আদালত সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেবে না। 197। এই বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ না করা, স্ত্রী থাকতে আবার বিবাহ করা ইত্যাদি অপরাধগুলির ক্ষেত্রে যে স্ত্রীর অভিযোগ ছাড়া অন্য কারো অভিযোগ আমলে নেবে না। 198। ব্যভিচার, অন্যের স্ত্রীকে ফুসলে নিয়ে যাওয়া, এই অভিযোগগুলি ওই স্ত্রী লোকটির স্বামী ব্যতীত অথবা আইনানুগ অভিভাবক ব্যতীত। 98 মেয়ের অভিভাবক মনে হয়, অভিভাবকও আছে, মেয়েও, মেয়ে তো না, অভিভাবক। এখানে অভিভাবকটা গ্রহণযোগ্য না, ওই স্বামী হতে হবে। স্বামীর অনুপস্থিতিতে
হতে পারে মানে অভিভাবক, মূলত স্বামী। স্বামী যদি পাগলা হয়, সামরিক বাহিনীর চাকরি করে, ছুটি পাবে না, সেক্ষেত্রে অভিভাবক আসতে পারে পরে। তাহলে ব্যভিচার এবং অন্যের স্ত্রীকে ফুসলে নিয়ে যাওয়ার যে অভিযোগ, এই অভিযোগটা স্বামী ব্যতীত অন্য কারো অভিযোগ আদালত আমলে গ্রহণ করবে না। ব্যভিচারটা কি? হায় আল্লাহ, এ বাংলাদেশের লোক না কি? এই ব্যভিচার হলো অন্যের স্ত্রী লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক করা, এটাকে ব্যভিচার বলে। যে একজন ব্যক্তি অন্য মানুষের বিবাহিত স্ত্রীর সঙ্গে মেলামেশা করে অবৈধ, এটাকে ব্যভিচার বলে। ক নামক ব্যক্তি ক্ষয়ের বইয়ের সঙ্গে ধরা পড়ল, বাংলা ভাষায় বোঝেন, তাহলে ধরা পড়লে এর বিরুদ্ধে ওই স্বামী অভিযোগ দিতে হবে। এলাকার লোকেরা অভিযোগ দিলে আদালত আমলে নিবে না। এটা হলো 199। এখন বোঝা গেল কিনা? হ্যাঁ, ওই পরকিয়া হলে তো পরকিয়া যার সাথে করলো তার স্বামী যদি অভিযোগ করে তাহলে আদালত নিবে। এলাকার লোক বলবে তোমার এত জ্বালা কিসের, এরকম বলবে। তাহলে এখন কি বোঝা গেল কিনা প্রিয় ভাইরা? একটু একটু বুঝলেন কিনা? আমি আবার আপনাদের বোঝাবো, আপনারা বিরক্ত হওয়ার দরকার নাই। এখন একটু একটু বুঝতেছেন, কারণ কিছু কিছু কথা, যেমন এই যে একজন লিখছেন ব্যভিচারটা কি, ও জানে না ব্যভিচারটা কি। তাহলে না জানলে তো এটা বুঝতে একটু সময় লাগবে। তাহলে এখন হয়তো বুঝলেন, তাই না? তাহলে ব্যভিচারের ক্ষেত্রে অন্যের বউকে ভালোবেসে মানুষের বউকে বেরকে নিয়ে চলে যায়, বিয়ে করে, এই ধরনের ক্ষেত্রে ওই স্বামী ব্যতীত অন্য কেউ অভিযোগ করলে আদালত আমলে নিবে না। তাহলে আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি একটা লাইনে একটু ধারাগুলা নিলাম। এখন এগুলি আমরা প্রশ্নের আলোকে যখন পড়ব তখন যাই এগুলি আর একটু মজা হবে। আজকে আর মানব পাচার দিব না। তাহলে প্রিয় ভাইরা দেখেন তো, আপনারা একটু লেখেন এই মাদকদ্রব্য আর কার্যবিধির যে ধারাগুলি আজকে ডিসকাস করা হলো, এতে কি কিছু উপকার হলো কিনা লেখেন। খেলোয়াড় নাসিরের মামলাটা, হ্যাঁ, খেলোয়াড় নাসিরের মামলাটা, ও এই জন্য একজন কেদিন লিখছেন নাসির। তাহলে এবার বুঝলাম। আস্তে আস্তে বুঝবেন, একদিনে বুঝতে হবে এমন ঠিকই। কেউ একদিনে বুঝবে, কেউ 2 দিনে বুঝবে, কেউ 3 দিনে বুঝবে। পারাপারি করার দরকার নেই, সময় আছে ইনশাল্লাহ। আজকে যা পড়া হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং না, এই যে খারাপ কাজে উৎকৃষ্ট লেখেন না, নাসির তার নিকৃষ্ট প্রমাণ এরকম দেন। উৎকৃষ্ট প্রমাণ দেব না আমরা, খারাপ জিনিসে উৎকৃষ্ট শব্দটা ব্যবহার করব না। খারাপের ক্ষেত্রে আমরা নিকৃষ্ট, মানে খারাপের যেটা ভালো সেটাকে আমরা নিকৃষ্ট বলবো। হ্যাঁ, এই উদ্দেশ্যে মোটামুটি আমরা শেষ করছি। আর বাকি যে ধারাগুলি আমরা ওইগুলি আমি অনেক চিন্তা করে দেখছি, এগুলা লাগবে না। খুব ভালো লাগছে, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তাহলে মাদক দ্রব্য এগুলা আমরা যদি আবার রিভিশন করি এবং কার্যবিধি আমরা আবার যদি রিভিশন করি, আর এই যে এরপরে ক্লাস ছেড়ে দিলে আপনারা যদি আরেকবার নিজেরা একটু দেখেন তাহলে দেখবেন আর একটু অ্যাডভান্স হবে। তাহলে 198 বলছে কি, মানে বিবাহর প্রতিশ্রুতি দিয়ে মেলামেশা করছে, বিবাহ করেনি, তো বিয়ে কর্ম, অথবা বিবাহ করেনি তারপরেও মানে এই ঘর সংসার করে, ঢাকায় এগুলো আছে। আবার কি করে, নিজের বউ আছে, আরেকজনের সাথে প্রেম করছে, ওকে বলছে যে আমি বিয়ে করিনি, ওর সাথে বিয়ে করছে, তখন পরে জানলো বউ আছে। তাহলে এই যে এই ধরনের অভিযোগগুলি, এইগুলি ওই সংশ্লিষ্ট স্ত্রী লোকটি অভিযোগ করতে হবে। অন্য কেউ অভিযোগ করলে এটা আদালত আমলে নিবে না। তাহলে প্রিয় ভাইরা আজকে এ পর্যন্তই। আবার আজকে মনে হয় গেল সোমবার, বুধবারে আবার এই ক্লাসগুলি হবে। বৃহস্পতি শুক্রবারে আমি রিভিশন করব সবগুলি ইনশাল্লাহ। আর সূচি বইটা আমার কারেকশন চলতেছে, আগামী মাসের 10 তারিখের মধ্যে পাবো ইনশাল্লাহ, বা এর আগেও পাইতে পারি। স্যারের ক্লাস সময় নিয়ে হয় না, অনেক ভালো লাগে। সময় নিয়ে হয় না, 1-1.5 ঘন্টার কমে ক্লাস করে শেষ হয় না। 10টা বেজে গেছে, তাহলে 8:30, 9:30, 2-1.5 ঘন্টারও বেশি। তাহলে আল্লাহ আপনাদের উপর রহম করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।